নীলুফার আপা, আমরা দেখেছি যে চট্টগ্রামে একজন ব্যবসায়ীর বাসায় চাঁদা আদায় করতে গিয়ে সেখানে গুলি করা হয়েছে এবং সন্ত্রাসীরা যেই কাণ্ড চালিয়েছে, প্রায় 2-3 মিনিট ধরে বাইরে থেকে অস্ত্র দিয়ে গুলি করা হয়েছে। এই যে অস্ত্র নিয়ে, ভারী অস্ত্র নিয়ে শোডাউন, এই শোডাউনগুলোকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহালোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, এটা অবশ্যই ভালোভাবে দেখার কোনো কারণই থাকতে পারে না। অন্যায় সবসময় অন্যায়, যেখানেই হোক না কেন, যেখানেই ঘটুক না কেন, যাকে নিয়েই ঘটুক না কেন, অন্যায় অন্যায়। সেই অন্যায়ের পূর্ব লক্ষণ আছে কিছু, পূর্ব শর্ত আছে কিছু, সেগুলো যদি অপূর্ণ হয় তাহলে এটা বাড়তেই থাকে। যেমন ধরেন, আমরা এর আগের সরকার মানে ইন্টারিম গভর্নমেন্ট থাকতে আমরা বলেছিলাম যে যত অস্ত্র খোয়া গেছে, সরকারি অস্ত্র, থানার যত ইলিগ্যাল অস্ত্র আছে, যে কোনো নির্বাচনের আগে, নির্বাচনের জন্য হলেও এই অস্ত্রগুলো উদ্ধার করতে হয়। উদ্ধার করার বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে, তারপরে বিভিন্ন আপনার আলটিমেটাম দিয়ে এগুলা উদ্ধার করা হয়, বা গোয়েন্দা সংস্থার কাছে তথ্য থাকেই। কিন্তু ইলেকশনের আগে এইসব করা হয় নাই তেমনভাবে। তো এই অস্ত্রগুলো যখন যার কাছে যায়, অস্ত্র তো ব্যবহার হবে, অস্ত্র তো আর চুপ করে বসে থাকে না। তো অস্ত্রের ব্যবহার করতে গিয়ে যত অঘটন ঘটে, যত মব ঘটে, যত সন্ত্রাসী কার্যকলাপ ঘটে, কোনো কারণে কি সেই অস্ত্রগুলো ব্যবহার করে এই চাঁদাবাজিগুলো করা হচ্ছে সেটি মনে হচ্ছে? এই অস্ত্র তো ব্যবহার করে, এই অস্ত্রগুলো যে অস্ত্রই হোক না কেন, লিগ্যাল অস্ত্র ব্যবহার করে তার কেউ চাঁদাবাজি করে না, ইলিগ্যাল অস্ত্র দিয়েই চাঁদাবাজি করে। তো অস্ত্রগুলো যদি, আমি একটা কারণ বলছি, অস্ত্রগুলো যদি উদ্ধার করা হতো, এবং তাইলে হয়তো কি আপনার এই অস্ত্র না পেলে আপনি খালি হাতে যাবেন, লাঠি নিয়ে যাবেন, সেটা কিন্তু একটা মানুষ চরমভাবে মৃত্যুবরণ করে না। অস্ত্রের একটা গুলি যতটা তার মৃত্যুর জন্য তড়িৎ সহায়তা করে। তো সেই জন্য বলছি যে এখন যে সরকার আসছে, আমরা তাদের কাছে এই কথাই বলবো, যত তাড়াতাড়ি পারে অস্ত্র উদ্ধার করুক, এবং এই সন্ত্রাসীর বিচার যদি হয়, আইনের অনুশাসন, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন প্রথম দিনই, যে উনি আইনের অনুশাসনের মাধ্যমে দেশ চালাবেন। সে আইনের অনুশাসন হলে অপরাধী যেই হোক না কেন সে শাস্তি পাবে। শাস্তি পাওয়ার জন্য যা যা করা দরকার সেটা যদি সরকার করে, আমরা বিশ্বাস করি যে এটা খুব তাড়াতাড়ি হবে। সদ্য একটা, আপনি জানেন যে এখন রোজা চলছে, রোজা যেদিন শুরু হয়েছে সরকার ক্ষমতাও সেই দিন আপনার দায়িত্ব গ্রহণ করেছে। অতএব অনেক 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 চ্যালেঞ্জ, দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ, এর উপর আবার নতুন চ্যালেঞ্জ হলো এই যে আন্তর্জাতিকভাবে যুদ্ধ। একটা দেশের যুদ্ধ না, একসাথে কতগুলো দেশ এটার সাথে এফেক্টেড। যতগুলো দেশে আমেরিকান আপনার ঘাঁটি আছে, ততগুলো একযোগে অ্যাটাক করা হয়েছে। আবার ইরানের দিকে আপনার কয়েকটা রাষ্ট্র মিলে অ্যাটাক করেছে। তো সেটার পিছনে যিনি বসে বসে হাসছেন, তারা সব কিছু মিলে ক্ষতি কিন্তু আমাদেরই হবে। কারণ মিডল ইস্টে সবচেয়ে বেশি বাংলাদেশের মানুষ কাজ করে, তারা তাদের জীবনটা অনিশ্চয়তার মুখে। এই যে গতকালকে আপনার এরোপ্লেন বন্ধ হয়ে গেল যাওয়া, হঠাৎ করে যারা যেতে চেয়েছেন, যারা চাকরি করেন, ওইখানে কাজ করেন, ছুটিতে আসছেন, তাদের যাওয়াটা অনিশ্চয়তার মধ্যে পড়লো। আবার যারা ওখানে আছেন ওদের ফেরাটা অনিশ্চয়তার মধ্যে পড়লেন, তারা আহত হচ্ছেন, নিহত হচ্ছেন। এই অবস্থায় জানি না আমাদের কতগুলো সন্তানকে আমাদের হারাতে হবে, এবং অর্থনৈতিক যে দুর্যোগ শুরু হবে, যে বিদেশি রেমিটেন্স দিয়ে আমাদের চলতে হয়, সে বিদেশি রেমিটেন্সটা হঠাৎ করে বন্ধ হয়ে যাবে, আমাদের কি হবে আমরা নিজেরা জানি না। সব কিছু মিলে যদি এই সন্ত্রাসীগুলো যদি দমন না করা হয়, তাহলে তো আরো খারাপের দিকে যাবে দেশ। জি আপা, ধন্যবাদ। আমি জনাব রাজ্জাকির কাছে ফিরতে চাই। জনাব রাজ্জাকি, এখন বর্তমানে বলা হচ্ছে যে পুলিশ বাহিনীকে যে হত্যা করা হয়েছে গণ অভ্যুত্থানের সময়, সেই হত্যার বিচার চাওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে, এবং সাধারণ মানুষের কাতারেও বেশ অনেকে রয়েছেন যারা এই বিচার চাচ্ছেন। ঠিক এই সময়ে এসে দ্রুত এই বিচার দাবি করা হচ্ছে, এই দাবি আসলে কতখানি যৌক্তিক বলে আপনি মনে করেন? আমি কি এটাই জবাব দিব না ওই প্রসঙ্গে কিছু বলবো? একটু অবশ্যই আপনি বলতে পারেন। আমি প্রথমত ওই যে ইরানের উপরে হামলা সে বিষয়ে সংক্ষেপে, আপনি লক্ষ্য করে দেখবেন যে ইরাক ইরান যুদ্ধ হয়, ইরাক কুয়েত যুদ্ধ হয়, পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ হয়, কিংবা ভিন্নধর্মী যদি নিলে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ হয়, মানে সেই যুদ্ধের একটা পার্ট মুসলিম আছেই, মানে একটা দিকে মুসলমান থাকবেই।
আবার যে এই আরব বিশ্বে যেখানে সামরিক ঘাঁটিগুলো বসানো হয়েছে সেগুলো আরব বিশ্ব। মোট কথা আমার কাছে যেটা মনে হয়, আমি যেটা যেমন আমার বাংলাদেশে মেইনলি কিন্তু আমার রাজনীতিতে এই যে আমরা বলি না আওয়ামী লীগ বিএনপি নিয়ে, বাংলাদেশের রাজনীতি কিন্তু আওয়ামী লীগ এমন একটা পুরনো দল, আওয়ামী লীগ এন্টি আওয়ামী লীগ একটা রাজনীতি বাংলাদেশে আছে, আওয়ামী লীগ এন্টি আওয়ামী লীগ। বিশ্বের দিকে তাকালে দেখবেন মুসলিম এন্টি মুসলিম, বিশ্বের যুদ্ধটা এরকম। মুসলমানের কাছে পারমাণবিক শক্তি থাকতে পারবে না, মুসলমান কান্ট্রিতে নিউক্লিয়ার থাকতে পারবে না, এগুলো থাকা তাদের কাছে পাপ। সুতরাং কারণে অকারণে আপনি করবেন, এটা খুবই স্বাভাবিক। কারণ মুসলিম বিশ্বের সম্পদের কিংবা দুর্বল দেশের সম্পত্তির মালিক তারা থাকবে কেন? ঘুরে ফিরে আপনি দেখবেন সবাই কর্পোরেট, অর্থাৎ কর্পোরেট মানে হলো সবার হিসাব হলো সম্পদ আরোহণ করা। আপনি ভেনেজুয়েলার যেটা বললো, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তুলে নিয়ে আসছে, ঘুরে ফিরে আপনি গিয়ে দেখবেন সেখানে ঘুরে ফিরে এখানে ইকোনমি বিষয়টা হচ্ছে, আমরা একটা কথা বলি ছোটবেলায় শিখছি, অস্ত্রের চেয়ে নাকি কি তলোয়ারের চেয়ে কলম বড়, কিন্তু ইনফ্যাক্ট রিয়েল লাইফে কলম কখনো বড় হয় না, বরং অস্ত্র দিয়ে কলমওয়ালারে বলে তুই এই লেখ, ওই যা লিখতে বলে তাই সে লিখে। মানে আমরা সেই জায়গাটায় আসি। এখন আপনার এইটা দূর করতে পারবেন না, এটা আমাদের এরকমভাবে আমরা ভুক্তভোগী থাকব। কারণ আজকে যে ভেটো পাওয়ার নিয়ে যে 5টা দেশ আছে, কই তারা তো কোনো কথা বলছে না, এটা কি জাস্টিস না ইনজাস্টিস? আর সব শেষে মাহবুব ভাইয়ের সাথে আমি একমত হয়ে বলবো যে আমি যেহেতু পারবো না, আমার কাছে মানে আমরা আলোচনার মধ্যে থাকাটা খুবই সুন্দর। যে কোনো বিষয় যদি আলোচনা করে ঠিক করা যায় সেটা হলো সবচেয়ে ভালো পন্থা। এবং আপনি দেখবেন এই চায়না আমেরিকা, চায়না রাশিয়া, রাশিয়া আমেরিকা, তারা কিন্তু আলোচনা অব্যাহত রাখে, কারণ তারা তো প্রত্যেকেই ক্ষমতাধর। সুতরাং আমাদেরকে ওইভাবে ভাবতে হবে যে আমরা আলোচনার মাধ্যমে শেষ করব, আমরা যাতে কেউ যাতে আমাদেরকে বাণিজ্যের পুঁজি বানাইতে না পারে, অস্ত্র বিক্রয়ের পুঁজি বানাইতে না পারে, সেদিকটা খেয়াল থাকতে হবে। আর আপনি যে প্রশ্নটা আমারে করছেন, এই যেমন চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গোলাগুলি, উনি যেটা বলছেন আমি একমত। আপনার বিষয়টা হচ্ছে যে আপনি বাড়িতে গোলাগুলি হয়, বাইরের থেকে আপনি মুমূর্ষু গুলি মারতেছেন। আপনি দেখবেন লক্ষ্য করে নির্বাচনের আগে বলেন বা অন্যান্য বিভিন্ন কারণে কিন্তু আমরা বৈধ অস্ত্র জমা নেয় সরকার, কিন্তু অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে সেটা কোনো জোরালো পদক্ষেপ দেখে না। আর বৈধ যাদের অস্ত্র আছে তাদের নোটেড থাকে কার কার কাছে অস্ত্র আছে, জমা না দিলে সে ট্রাবলে পড়তে পারে, জমা দিয়ে দেয়। এখন আজকে কথার কথা বলছি, ওই চিটাংয়ের ওই বাড়িটায় যারা আছে আমি জানি না ঠিক, সেখানে যদি বৈধ অস্ত্র 5টা অস্ত্র থেকে থাকতো আর সেগুলো যখন জমা দেওয়া থাকে, যখনই আপনি বৈধ অস্ত্রটা জমা নিয়ে নেবে সরকার, তখন যাদের কাছে অবৈধ অস্ত্র আছে তারা চিন্তা করে এইখানে 32টা ফ্ল্যাট আছে কিংবা বিশাল একটা অট্টালিকা, এইটার ভিতরে বৈধ অস্ত্রটা নাই, তার নেচারালি তার সাহসটা বেড়ে যায়। সুতরাং আমার কাছে মনে হয় যে আমি এখন এই সরকার কাছে আমি দাবি করব, আপনারা যেভাবে মাদক বিরোধী অভিযান চালান, আপনারা যেভাবে এই চরমপন্থীদের ধরেন কিংবা জঙ্গিবাদের বিরুদ্ধে যেভাবে চালান, একই কায়দায় আপনি অস্ত্র উদ্ধার করেন। শুধু যদি এক অস্ত্র উদ্ধার করেন তাহলে আপনি জঙ্গিবাদ দমন হবে, কারণ যারা জঙ্গিবাদে তাদের সাথে অস্ত্রের সম্পৃক্ততা আছে। বাংলাদেশের সমস্ত অস্ত্র উদ্ধার করতে হবে, কোনো অবৈধ অস্ত্র জঙ্গিবাদ নির্মূল করা কি আসলে সম্ভব না, হবে আমি খুব সেটা দ্রুত বলছি না। সময়ের ভেতরে? আমি বলছি নির্মূল করা সেটা সেকেন্ডারি, সেটা আলোচনার সাবজেক্ট আসে নাই। না, আমি বলছি অবৈধ অস্ত্রটা সবার কাছে থাকে, সেই অবৈধ অস্ত্র যদি আপনি উদ্ধার করতে পারেন, যে অবৈধ অস্ত্র কারো কাছে থাকবে না, তাহলে আমরা কমে যাবে। তাহলে আমরা কিছুটা ওই অপরাধের থেকে আমরা রক্ষা পাই, সাহস পাবে না যে আমাকে অ্যাটাক করবে। কিন্তু আমি যখন মনে করি যে যেই আমাকে অ্যাটাক করতে সে নিরস্ত্র, এটা কিন্তু এটা আমি জানি না এটা কতখানি সম্ভব, কতগুলো কঠিন কাজ আছে, এইগুলো মারাত্মক হাত দেওয়া দরকার। এই যেমন মাদক দমন করে প্রত্যেকটা গার্জিয়ান খুশি হয় যে আপনি মাদক, এখন মাদকের নামে যদি আপনি অন্য কোনো অপারেশন সেটা ভিন্ন কথা। একইভাবে আমরা চাইবো যে আপনি এই অবৈধ অস্ত্র জমা নেন, তাতে অন্তত আমার মনে হয় 60%। অন্তর্বর্তী সরকার তো প্রায় 18 মাস ক্ষমতায় ছিল, তারা কেন এই অস্ত্রগুলো উদ্ধার করতে পারেনি? দেখেন, অন্তর্বর্তী সরকারের যদি কথাটা নেন তাহলে আবার আমাদের আলোচনাটা এখন ভিন্ন জায়গায় চলে যায়। তারা তো চলে গেছে। আপনি তার আগে 16 মাসের কাজ, আপনি 16 মাসের যে অপরাধ বা 16 মাসের ঘটনা 18 মাসে শেষ করে ফেলবে। ইতিমধ্যে তো নির্বাচিত সরকার বলাই শুরু করছে যে আমরা খুব ভঙ্গুর অবস্থার মধ্যে আসছি, সমস্ত প্রতিষ্ঠানগুলা ভঙ্গুর, পুলিশ বলেন, যত প্রশাসন বলেন, সব। তো এই কথাগুলো তো ওনারা আগে বলেন নাই, তখন তো আমরা শুধু নির্বাচনের কথাই বলছি। তখন কি আমরা একবারও ভাবছি? তখন কি আসলে জানার সুযোগ ছিল? না, না, এখন বর্তমানে আপনি সরকার আমাকে যে বলেন না, অবস্থায় আছে, ওই সরকার আসার পরে যতগুলো আন্দোলন ফেস করছে এই দাবি দেওয়া নিয়ে, এখন পর্যন্ত কোনো দাবি দেওয়া নিয়ে কেউ নামছে?
এই সরকার আসার পর বলবেন রোজার মাস, আমি দেখি রোজার মাসের পরে দেখব নামে কিনা, তখন বুঝতে পারবেন। সুতরাং এই আলোচনায় আমি এখন যেতে চাই না। এইবার আসেন পুলিশের বিচার, যেটা আপনি বলছেন। পুলিশের বিচার আপনি করবেন না কেন? আপনি যে কোনো হত্যার বিচার আপনি করবেন, কিন্তু আপনি যে পার্টিকুলার অমুক বিচার তমুক বিচার নিয়ে আসেন, আপনি তো ইন্টারলিঙ্ক সব। এই যে জুলাই আগস্টের ঘটনা, জুলাইয়ের ঘটনা থেকে শুরু হইতে 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 সরকার অপসারণ হয়ে গেল, তারপরে পুলিশ হত্যার যে ঘটনাগুলা, এটা তো পুরা একটা সার্কেল। মানে কেন হইল সবটা আপনাকে বিবেচনায় নিতে হবে। আপনি খণ্ড একটা বিষয় নিয়ে যদি নেন যে মাহব্বরে আমি ঘুষি মারলাম, আপনি এই ঘটনাটা নিয়ে নিলেন, কেন আমি তাকে ঘুষি মারলাম, তার পিছনের বিষয়টা কি, সেটাও আপনাকে একই সময় নিয়ে আসতে হবে। তাইলে আপনি ন্যায় বিচার পদ্ধতি, অবশ্যই আপনার সমস্ত হত্যার বিচার করা জরুরি। এখন আপনি পার্টিকুলার পুলিশ হত্যার বিচার যেমনি বলছেন, একইভাবে আমাদের ওই বিচারগুলো তো আসতে হবে। এই যে প্রসিকিউটর চেঞ্জ হয়ে গেল, ওখানে আইসিটিতে বিচারের বিষয় আছে, সেই বিচারের ব্যাপারে কিন্তু আমরা এখন পর্যন্ত ঈশ্বরের কাছ থেকে খুব জোরালো কোনো বক্তব্য। বিচার হবে এক জিনিস, যেমন আজকে প্রথম আলোতে কালকে গেল আমাদের হোম মিনিস্টার সাহেব, ফাইন, সুন্দর বক্তব্য রাখছেন যে এটা 2 মাসের মধ্যে পুলিশ রিপোর্ট দিতে হবে। এই যে এরকম 2 মাসের মধ্যে পুলিশ রিপোর্ট দিতে হবে, 2 মাসের মধ্যে পুলিশ হত্যার রিপোর্ট দিতে হবে, একইভাবে 2 মাসের মধ্যে আইসিটির পুলিশ রিপোর্ট দিতে হবে বা তদন্ত রিপোর্ট, এই একইভাবে সবগুলা চলুক, সেটাই আমাদের প্রত্যাশা। জি।